তাপপ্রবাহের মধ্যে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, গার্মেন্টস শিল্পে চরম বিপর্যয়, জেনারেটরে দিনে বাড়তি খরচ 15 কোটি টাকা। তীব্র গরমে ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক। আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে শহর ছেড়ে গ্রামমুখী মানুষ। বদলে যাওয়া অর্থনীতি টানছে অনেককে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য, বেড়েছে বিদেশ গমনও। উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হচ্ছে। ওয়াশিংটনে অর্থমন্ত্রী পিছিয়ে পড়া দেশগুলোকে এগিয়ে নিতে সম্পদের সুষম বণ্টনের নির্দেশনা IMF-এর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। টানা লোডশেডিংয়ে গার্মেন্টস শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছে। ঘন্টা পর ঘন্টা লোডশেডিংয়ে জ্বালানি খরচ বাড়ছে, পাশাপাশি নষ্ট হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা। দেশের 4,500-এর বেশি গার্মেন্টস কারখানায় জেনারেটর সচল রাখতে প্রতিদিন অন্তত 15 কোটি টাকার বাড়তি ডিজেল কিনতে হচ্ছে। এই অবস্থায় শিল্প কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে FBCCI। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি গার্মেন্টস কারখানায় বিদ্যুৎ সংকটের মুখে জেনারেটরের মাধ্যমে উৎপাদন সচল রাখতে ড্রামে করে আনা হচ্ছে জ্বালানি তেল। দেশের প্রতিটি গার্মেন্টস কারখানার এখন একই চিত্র। বিদ্যুতের এই আসা যাওয়ার কবলে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন। নিয়মিত বিরতিতে বিদ্যুৎ ফিরে আসলো, উৎপাদন স্বাভাবিক হতে হতে আরেকবার লোডশেডিংয়ের সময় ঘনিয়ে আসে। আমাদের লোডশেডিং আগের তুলনায় অনেক বেড়ে গেছে। আমরা যদি 8 ঘন্টা ফ্যাক্টরি চালাই, 4 ঘন্টাতে আমাদের লোডশেডিং থাকে। এটার জন্য আমাদের প্রোডাকশান অনেক কমে যাচ্ছে এবং প্রোডাকশানের খরচও বৃদ্ধি পাচ্ছে, কারণ আমাদেরকে ডিজেল দিয়ে আমাদের জেনারেটর চালু রাখতে হবে। সাভার এবং গাজীপুরের 4,500-এর বেশি গার্মেন্টস কারখানার বিদ্যুৎ সংকটের মুখে উৎপাদন ধরে রাখা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এইসব কারখানায় জেনারেটর ব্যবহারের জন্য প্রতিদিন সর্বনিম্ন 22,000 থেকে সর্বোচ্চ 40,000 টাকার ডিজেল লাগছে। প্রায় 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার মধ্যে 4 ঘন্টার উপরে আমরা লোডশেডিং পাচ্ছি, এবং লোডশেডিংটা এমনভাবে হচ্ছে কোনো অঞ্চলে এট এ টাইম হচ্ছে না, এ আসে এই যায়। এদিকে লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ ওঠানামাও মারাত্মক আকার ধারণ করেছে। এতে নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি। আমাদের মোটর জ্বলে যায়, আমাদের বিভিন্ন ধরনের মেশিনের ডিস্টার্ব করে। এটা হচ্ছে একটা প্রধানতম সমস্যা। একটা মেশিন নষ্ট হওয়া মানে আমার পুরো দিনের জন্য এটা একটা বড় ক্ষতি। ফুল প্লেজের কি পাচ্ছি না, ভোল্টেজ পাচ্ছি না, হয়তো বেশি ফ্ল্যাকচুয়েশন করছে আর কি। হঠাৎই এখন আসে 440, আবার দেখা গেলো যে 380-তে নিয়ে যাচ্ছে, 350-তে চলে আসতেছে। তো এই উঠানামার কারণে অনেকগুলো যন্ত্রপাতি আমাদের নষ্ট হচ্ছে। এই অবস্থায় উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারের কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। সরকারকে আমি অনুরোধ করব যাতে আনইন্টারাপ্টেড এবং কোয়ালিটি বিদ্যুৎ এনশিওর করে, কারণ এইটাই কিন্তু আমাদের বিজনেসের জন্য, ইজ অফ ডুইং বিজনেসের জন্য খুবই প্রয়োজন। চট্টগ্রামে প্রতিদিন 1250 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে 1100 মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। তবে বাস্তবতার সাথে এই দাবির কোনো মিল নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের। লোডশেডিংয়ের কারণে সৃষ্ট বিদ্যুৎ সংকট তাৎক্ষণিকভাবে ডিজেল দিয়ে মোকাবেলা করা যাচ্ছে, কিন্তু লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ উঠে নামার কারণে নষ্ট হয়ে যাচ্ছে গার্মেন্টস সেক্টরের কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এর ফলে উৎপাদন ব্যবস্থা যেমন ধস নামছে, তেমনি ক্ষতির মুখে পড়তে হচ্ছে শিল্প মালিকদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কয়েক বছর আগেও নারীর টান উপেক্ষা করে শহরে আসতেন গ্রামীণ মানুষ, অথচ ধীরে ধীরে ফিকে হয়ে আসছে কর্মসংস্থানের শহর কেন্দ্রিক বাড়তি সুযোগ, অধিক আয়, উন্নত জীবনযাপনের আশা। তাই তো এখন আর গ্রাম ছেড়ে শহর নয়, বরং শহর ছেড়ে গ্রামে ছুটছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে কমছে গ্রাম ছেড়ে শহরে আসার প্রবণতাও। এমন চিত্রই তুলে ধরছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। অর্থনীতিবিদরা বলছেন, শহুরে অর্থনৈতিক অস্থিরতা আর গ্রামীণ জীবনে বৈচিত্র্যময় কর্মসংস্থানের সুযোগ গ্রামমুখী করছে শহরবাসীকে। সুমন সরকারের ক্যামেরায় ফরাদুর রহমানের রিপোর্ট। 13 বছর আগে জীবিকার তাগিদে স্বপ্নের শহর ঢাকা এসেছিলেন কবির হোসেন। একসময় ভালো চললেও এখন টানাপোড়েনে চলছে তার সংসার। এবার সিদ্ধান্ত পাকা, এই জাদুর শহর ছেড়ে আবার যাবেন গ্রামে।
গত এই 5 বছরে কাম কাজ কমে গেছে, কামাই কম। আগে মনে করেন যে কামাই করছি নর্মালে কত 30-35 হাজার মাসে, এখন 20,000 টাকা 15,000 টাকাই হইতেছে না। আগে বাচ্চা কাচ্চা ছিল ছোট, এখন হইছে বড়, দিন দিন খরচ বাড়তেছে। কোরবানির পরে দেশে যাবো গিয়া। পরিস্থিতি এখন মোকাবেলা করাটা অনেক কষ্ট হয়ে গেছে তাদের। কবিরের মতো হুসেইনের গল্প অনেকটা একই। বহু বছর ধরে শহরে জীবনের খরচ মেটাতে ক্লান্ত হুসেইনও পথ ধরছেন গ্রামের। কোনোটার দিকে মিলাইতে পারতেছি না, পোলা পানির খরচ, নিজের খরচ, তারপরে ফ্যামিলিতে খরচ। 1 মিনিটও আমার ঢাকা থাকতে মনে চাই না, কারণ আমি আজকে গত 3 বছর ধরে চেষ্টা করতেছি ঢাকা ছেড়ে দিবার জন্য। কবির হোসেন বা হুসেইনের মতো অনেক মানুষ শহর ছেড়ে ছুটছেন ফেলে আসা গ্রামে। করোনা মহামারীর সময় শহর ছেড়ে গ্রামে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছিল। এখন পরিস্থিতি ঠিক হলেও শহর ছাড়া প্রবণতা কমেনি, বরং বেড়েছে আরও। বিবিএস-এর তথ্য মতে 2023 সালে প্রতি হাজারে শহর ছেড়ে গ্রামে গিয়েছেন 14 জন। 1 বছর আগে 2022 সালে গিয়েছে হাজারে 11 জন। আর 2021 সালে এই সংখ্যা ছিল প্রায় অর্ধেক, মাত্র 6 জন। গ্রাম থেকে শহরে আসার সংখ্যাও কমছে। 2022 সালে গ্রাম ছাড়া মানুষের সংখ্যা ছিল হাজারে 26 জন। 2023 সালে তা কমে দাঁড়িয়েছে 20 জনে। অর্থনীতিবিদরা বলছেন, আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পেরে শহর ছাড়ছে অনেকে, আবার গ্রামের বদলে যাওয়া অর্থনীতিও টানছে অনেককে। শহরের অর্থনীতি অনেকটা এই যে ইনফর্মাল ইকোনমি, যেটা আসলে পুরো 70% আসলে কভার করে এই এমপ্লয়মেন্টকে। তো সেই জায়গাটাতে এই ঝুঁকিগুলো তৈরি হওয়া, এটির কারণে কিন্তু তারা আসলে মনে করছেন যে না, শহরটা আসলে তাদের জন্য আর নয়। এই কারণে আস্তে আস্তে তাদের মধ্যে একটি অংশ গ্রামে চলে যাচ্ছেন। কৃষি এবং ম্যানুফ্যাকচারিং এই দুটার মাঝামাঝি অনেক রকমের সেবা এগুলো গড়ে উঠছে। এই সমস্ত কারণে শহরে না থেকে একটু কম খরচে গ্রামে থেকে তারা কিন্তু উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করছেন। শুধু শহর ছেড়ে গ্রামে নয়, দেশ থেকে বিদেশ যাওয়ার সংখ্যাও দিন দিন বাড়ছে। 2022 সালে প্রতি হাজারে প্রায় 7 জন মানুষ দেশ ছেড়েছেন, আর 2023 সালে গেছেন প্রায় 9 জন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নে সম্পদ এককেন্দ্রিক নয়, সবার অংশগ্রহণ নিশ্চিতে সুষম বন্টনের নির্দেশনা IMF-এর। দেশগুলোর জন্য নিজস্ব উদ্যোগে আর্থিকভাবে সহায়তা অব্যাহত রাখবে সংস্থাটিও। এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে কাজল আবদুল্লাহ রিপোর্ট। দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর উন্নয়ন, এতে অর্থব্যবস্থার সংস্থান নিয়েও রয়েছে তোড়জোড়। এমন অবস্থায় পিছিয়ে পড়া দেশগুলোকে এগিয়ে নিতে নয়া রূপরেখা নিয়ে মাথা ঘামাচ্ছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বিশেষ করে বিশ্বের যেসব অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর কিন্তু ব্যবহার হচ্ছে স্বল্প পরিমাণ, এমন অঞ্চল সহ বিশ্ব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে পলিসি পরিবর্তনের আভাস দিচ্ছে সংস্থাটি। অভ্যন্তরীণ সমতা সৃষ্টিতে দেশগুলোকে নানা কর্মসূচি নেওয়ার পরামর্শ দিয়েছে IMF। আশ্বাস দেওয়া হয় আর্থিক সহায়তায় পাশে থাকার। তবে সামাজিক সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে হলে অর্থ সম্পদকে পুঞ্জীভূত করে রাখা যাবে না বলে মত IMF MD-র। আর্থসামাজিক অবস্থা পরিবর্তনে পরিকল্পনা থাকলেও অনেক দেশই সংকটে পড়ে অর্থের। এতে বিশ্ব আর্থিক সংস্থাগুলোর সঙ্গে সুসম্পর্কই সহজ করতে পারে পরিকল্পনার বাস্তবায়ন। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোন পর্যায়ে তা নিয়ে ওয়াশিংটনে আসার কথা জানান অর্থমন্ত্রী। ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদি এটার সঙ্গেও তো ভালোর দিকে যাচ্ছে, এবং এটা তো কিছুটা এটা তো আপনারা জানেন যে একটা প্রতিপক্ষ আছে, তারা চেষ্টা করে যে যাতে করে সম্পর্ক খারাপ হয়, ভালো না হয়। তবে উন্নয়ন সহযোগীদের ঋণ নেওয়ার বেলায় বাংলাদেশকে আরও কৌশলী হওয়া প্রয়োজন বলে মনে করেন অনেকেই। উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তা। সেক্ষেত্রে বাস্তবে কতটুকু প্রয়োজন ঋণ আর তার কতটুকু সৎ ব্যবহার হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। অন্যথায় বাংলাদেশের মতো অন্যান্য দেশগুলো ঋণগ্রস্ত হবে, যেমন যার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন DC থেকে কাজল আবদুল্লাহ। অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের ওপর রহমতপুর 8 স্টিল ব্রিজের নির্মাণ কাজ। এলাকাবাসীর অভিযোগ, অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে দেরি হওয়ায় জমি ভাড়া নিয়ে কাজ করার প্রস্তাব দেয় সড়ক বিভাগ। তবে টাকা না পাওয়া পর্যন্ত সেতুর কাজ করতে না দেওয়ার পক্ষে ভূমি মালিকরা। কর্তৃপক্ষ বলছে আগামী 2 মাসের মধ্যেই জটিলতা নিরসন হবে। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। দীর্ঘ প্রতীক্ষিত ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর প্রস্তাবিত রহমতপুর আর্চ স্টিল ব্রিজের নির্মাণ কাজের জন্য প্রস্তুতকৃত স্ট্রাইক ইয়ার্ড
কয়েক মাস আগেই সেতু নির্মাণ কাজ শুরু করতে রহমতপুর বাইপাস সড়কের পাশে বিস্তীর্ণ জায়গায় বিভিন্ন ধরনের ব্লক সহ আনা হয় প্রয়োজনীয় যন্ত্রপাতি। তবে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় থমকে গেছে নির্মাণ কাজ। জমির মালিকরা বলছেন, অধিগ্রহণের টাকা না পাওয়া পর্যন্ত তাদের জমিতে কাজ করতে দেওয়া হবে না। আমাদের যে জায়গাটা পড়ছে এই জায়গাটার যে সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে সেটা পরে এখানে কাজ কাম করুক। প্রসেস অনুযায়ী কাজ হইলে পরবর্তী টাকা পাইলে আমরা সবাই জমি দিয়া দিতে আমাদের আর কোনো আপত্তি নেই। নগরীর রহমতপুর বাইপাস সড়ককে ব্রহ্মপুত্রের অপর প্রান্তের চর জেলখানা এলাকার সড়কে সংযুক্ত করবে প্রস্তাবিত সেতুটি। সেতু বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে, প্রকল্পের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের অর্থ ছাড় না হওয়ায় সেতুর কাজ শুরু করতে পারছেন না তারা। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের পর খুব দ্রুতই পুনরায় শুরু হবে এই সেতু নির্মাণ কাজ এবং টানা 2.5 থেকে 3 বছর কাজ চলার পর সেতু পুরোপুরি নির্মাণ করা হবে এবং চলাচলের জন্য উপযোগী হবে। জমির মালিকরা এখানকার তাদের কথা হচ্ছে যে সম্পূর্ণ টাকা পেমেন্ট না হওয়া পর্যন্ত, একেবারে প্রসেসটা না হওয়া পর্যন্ত তারা কাজে তাদের একটা অসম্মতি রয়েছে। এখন আমরা সেই অনুসারে এখন যৌথ জরিপের কাজটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আমরাও। সড়ক ও জনপদ বিভাগ জানায়, সেতু নির্মাণের কার্যাদেশ পেয়ে প্রকল্প এলাকার খালি জায়গায় বালি ভরাটের পর নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আগামী 2 মাসের মধ্যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসন হলেই দ্রুত চলবে নির্মাণ কাজ। সবগুলো কাজে আমাদের সময় মতো চলতেছে। আমরা আশা করি আমরা আমাদের যে স্পেসিফাইড টাইম এর ভিতরে আমরা ভূমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। সেতুর নির্মাণ সময়কাল 2 বছর নির্ধারণ করে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1842 কোটি টাকা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। তাপপ্রবাহের প্রভাব পড়েছে বগুড়ার পাইকারি সবজির মোকামে। পটল, বেগুন, সজিনা সহ গ্রীষ্মকালীন সবজির দাম পাইকারিতে কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। অতি খরায় সেচের খরচ বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হওয়ায় এই দামেও সন্তুষ্ট হতে পারছে না কৃষক। সপ্তাহ ব্যবধানে গ্রীষ্মকালীন সবজিগুলোর দাম ঊর্ধ্বমুখী। হাইব্রিড জাতের পটল পাইকারিতে প্রতি কেজি 16 থেকে 20 টাকায় মিললেও দেশি জাতের পটল কিনতে গুনতে হচ্ছে 35 থেকে 40 টাকা। রমজানে 5 টাকা কেজি বেগুনের বর্তমান পাইকারি দাম 12 থেকে 15 টাকা, আর 10 টাকা বেড়ে প্রতি কেজি সজিনা ডাঁটার দাম ঠেকেছে 50-এ। তাপমাত্রা বেশি, দামও বাড়ে না, কিন্তু ফলন কম হচ্ছে। আমাকে ব্যবসায় কিনে নিয়ে এসে বেচা, এখন লাভও হতে পারে, লসও হতে পারে, আমদানির উপর বেচা কেনা। তীব্র খরায় সেচের খরচ বেড়েছে, সেই সঙ্গে অনেক সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে। এজন্য সবজি বিক্রি করে লাভ নেই বলছেন কৃষকরা। কাঁচামালের যে দামটা, এটাতে আমরা লাভবান হতে পারতেছি না আর কি। সব জিনিসের দাম বেশি, খরচাপাতি, ওষুধপাতি, খাটাখাটনি সব আছে, আর একটু হলে না ভালো হয় আর কি। প্রতিদিন বগুড়া মহস্থানগড় হাটে কোটি টাকার সবজি কেনাবেচা হয়। সময় সংবাদ, বগুড়া। সময়ের বাণিজ্য। টানা 4 দফায় 8,480 টাকা বাড়িয়ে এবার 1 ভরি স্বর্ণের দাম 840 টাকা কমালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস। শনিবার দুপুরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি, যা বাজারে কার্যকর হয়েছে বিকেল 3:30 থেকেই। নতুন মূল্য তালিকা অনুসারে 1 ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,18,798 টাকা। 21 ক্যারেটের ভরি 1,13,397 টাকা, 18 ক্যারেট 97,196 টাকা, আর প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম 78,242 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 18 এপ্রিল সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ 2,065 টাকা বাড়িয়ে 1,19,638 টাকা নির্ধারণ করেছিল বাজস। এ নিয়ে চলতি বছর 9 বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজস, যেখানে দাম বেড়েছে 6 বার। মৌলভীবাজারের হাওরে শুরু হয়েছে বোরো মৌসুমের আগাম ধান কাটা। ফসল কাটা, মাড়াই আর পরিবহনে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার ধানের বাম্পার ফলন এবং বাজারে দাম বেশি হওয়ায় খুশি তারা। তবে আগাম বন্যার শঙ্কায় 80% পাকলেই ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। শাহওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ হাওরের জমিতে পাকা ধানের সমারোহ, সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাকালুকি, হাইল সহ সব হাওরে চলছে আগাম বোরো ধান কাটা। কাস্তের পাশাপাশি ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টরে। বসে নেই ঘরের গৃহবধূ থেকে শুরু করে শিশুরাও। এরই মধ্যে হাওড়াঞ্চলের অন্তত 20% ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মাসের মাঝামাঝির মধ্যে 100% কাটা শেষ হবে। বাম্পার ফলনে খুশি কৃষক। ধান খুবই ভালো হয়েছে, আমার যে বঙ্গবন্ধু ধান খুবই সুন্দর হয়েছে। প্রভুর কাছে ওখানে শুক্রিয়া আদায় করেছেন, প্রভু যাও দিছি আমরা মোটামুটি ভালো হয়েছে অন্যান্য বছর। অত্যন্ত খুশি আমরা
কোম্পানি হারভেস্টার ধান কাটার গাড়ি পাইয়া। তবে আগাম বন্যার শঙ্কায় ৮০% পাকলেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। দুর্যোগের আগে ধান করতে পারে, সেই জন্য আমাদের ১৫৫টি কম্বাইন্ড হারভেস্টার প্রস্তুত রয়েছে। ইনশাল্লাহ আমরা এই দিয়ে কর্তন করতে পারবো। চলতি মৌসুমে মৌলভীবাজারে ৬১,০৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। পর্যটন শিল্প উন্নয়নের সংস্কার কাজ চলছে হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর এলাকায়। খোয়াই নদীর একাংশ ও মাধবপুর খাল পরিষ্কার সংস্কার করে দৃষ্টিনন্দন করার পাশাপাশি বনায়ন করা হচ্ছে তীর জুড়ে। রাশেদ আহমেদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। সবুজ চা বাগান, সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা কালিঙ্গা বনসহ পর্যটকদের আকৃষ্ট করার মতো নানা স্থাপনা রয়েছে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায়। প্রতি বছর হাজারো পর্যটক বেড়াতে আসেন এসব স্পটে। তবে অনুন্নত যাতায়াত ব্যবস্থা আর প্রাকৃতিক সম্পদ যথাযথ রক্ষণাবেক্ষণ না করায় ক্ষোভ রয়েছে পর্যটকদের। সম্প্রতি পর্যটন শিল্প বিকাশে শুরু হয়েছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম। দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করে খোয়াই নদীর একাংশ সংস্কার করে রূপ দেয়া হচ্ছে নান্দনিক লেকে। একইভাবে সংস্কার করে মাধবপুর খালের দুই পাড়ে করা হচ্ছে বনায়ন। চা বাগানগুলোতে পর্যটকদের সুবিধায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ, পাশাপাশি উন্নত করা হচ্ছে যাতায়াত ব্যবস্থাও। খাল ময়লা পরিষ্কার করে দেওয়ার পরে আমাদের এই পুকুরটা ডিসি মহোদয় উনি একটা দৃষ্টিনন্দন পার্ক বানাচ্ছে, এতে আমরা মাধবপুরবাসী অনেকেই খুশি। নাসিরনগর রোড যে খালবারটা রয়েছে এটা আগে খুব ভয়াবহ ছিল, মানুষ এদিকে আসতে পারে নাই, ময়লা দুর্গন্ধ ছিল। আগে তো আমরা অনেক কষ্ট করেছিলি, এখন তো সুমন ভাই আমরা এই যাত্রী চানিটা দিয়ে অনেক আমরা শান্তি পাইছি। আগামী কয়েক বছরের মধ্যে এই দুই উপজেলার পর্যটন শিল্প নতুন মাত্রায় উন্নীত করার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। একটা ইতিহাস বদলাই দিতে চাচ্ছি। আপনারা দেখবেন যে মাত্র 2.5 থেকে 3 মাস হয়েছে, আপনি দেখবেন যে 3 বছরের মাথায় আপনি এই জায়গায় চিনতে পারবেন না। চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় 24টি চা বাগান রয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। এবার যায় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তাপপ্রবাহের মধ্যেই ঘন্টা পর ঘন্টা লোডশেডিং, গার্মেন্টস শিল্পে চরম বিপর্যয়। জেনারেটরে দিনে বাড়তি খরচ 15 কোটি টাকা। তীব্র গরমে ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক। আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে শহর ছেড়ে গ্রামমুখী মানুষ। বদলে যাওয়া অর্থনীতি টানছে অনেককে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য, বেড়েছে বিদেশ গমনও। এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হচ্ছে। ওয়াশিংটনে অর্থমন্ত্রী পিছিয়ে পড়া দেশগুলোকে এগিয়ে নিতে সম্পদের সুষম বন্টনের নির্দেশনা IMF-এর। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন শাইলা রহমান ইমন। ধন্যবাদ ফয়সাল। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।